আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কথিত স্ত্রী ঝর্ণার মামলা। দেশে করোনায় প্রাণহানি ও শনাক্তের নিম্নমুখী প্রবণতা অব্যাহত, আরও ৫৭ জনের মৃত্যু। অক্সফোর্ডের প্রথম ডোজ নিয়ে অন্য টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা বিশেষজ্ঞ কমিটির কাছে জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং লকডাউনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি শ্রমিক নেতাদের, রোববার সারা দেশে বিক্ষোভের ডাক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা এই মামলার এজাহারে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি জানান, মামুনুল হককে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন জিএম তসলিম। গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে দ্বিতীয় স্ত্রী বলে কথিত জান্নাত আরা ঝর্ণাসহ ধরা পড়েন হেফাজত নেতা মামুনুল হক। পুলিশ পরে দুজনকেই ছেড়ে দিলে নিখোঁজ হন ঝর্ণা। এই ব্যাপারে থানায় সাধারণ ডায়েরিও করে তার পরিবার। রিসোর্ট কাণ্ডের ২৪ দিন পর গত ২৭ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে ঝর্ণাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ। এরপর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নিজে উপস্থিত হয়ে মামলা করেন ঝর্ণা। অভিযোগ করেন, বিয়ের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে আসছিল মামুনুল হক। রিসোর্ট কাণ্ডের পরও হেফাজত নেতা নিজের বোনের বাসায় জোরপূর্বক তাকে আটকে রাখেন। এই সময় ঝর্ণাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। এজাহারে ঝর্ণার অভিযোগ, তার প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টার মাইন্ড ছিলেন মামুনুল হক। সোনারগাঁ থানায় মামলা দায়েরের পরপরই মেডিকেল পরীক্ষার জন্য জান্নাত আরা ঝর্ণাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযোগ তদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, বিগত ২ বছর যাবৎ মামুনুল হক তাকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। ৩ তারিখেও রয়্যাল রিসোর্টে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং মামলাটি আমরা অত্যন্ত গুরুত্বের সহিত সেটা আমরা তদন্ত করছি, যে এভিডেন্স সেগুলো কালেকশন করে এই মামলা থেকে যাতে করে যিনি বাদী বা ভিকটিম সে যেন সঠিক বিচার পায়, সেই লক্ষ্যে আমরা এই মামলাটির কার্যক্রম পরিচালনা করে যাব। এর আগে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুর থানার মামলায় মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় ৭ দিনের রিমান্ড শেষে বর্তমানে মতিঝিল ও পল্টন থানার নাশকতার মামলায় রিমান্ডে রয়েছেন এই হেফাজত নেতা। জিএম তসলিম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ ভাইরাসে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন ১১,৪৫০ জন। এছাড়া সবশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ২,১৭৭ জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১০.৩৪%। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৫৯,১৩২ জন। গত ২৪ ঘন্টার মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২৫ জন মহিলা। ঢাকা বিভাগের সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। নতুন করে সুস্থ হয়েছেন ৪,৩২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নেওয়া ব্যক্তি দ্বিতীয় ডোজ হিসেবে অন্য কোনো টিকা নিতে পারবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংশ্লিষ্টরা বলছেন, একই সাথে করোনার কয়েক ধরনের টিকা চালু হলে ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। একরামুল হক সাইমের রিপোর্ট।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে মজুদ আছে তাতে দ্বিতীয় ডোজের ঘাটতি ১৩ লাখের বেশি। ফলে প্রথম ডোজ গ্রহীতাদের জন্য দ্বিতীয় ডোজ নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন টিকা আমদানির চেষ্টা করছে সরকার। তবে প্রশ্ন দেখা দিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহীতারা পরের ডোজে অন্য টিকা নিতে পারবেন কিনা। যতদূর পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত অনুযায়ী যে এটা একই টিকাই দেওয়া সমীচীন, দু রকমের টিকাটা না দেওয়াটা ভালো। কিন্তু তারপরেও আমরা বিশেষজ্ঞ কমিটির কাছে মতামত চেয়েছি। বিশেষজ্ঞ কমিটি সমস্ত যত বৈজ্ঞানিক তথ্য আছে বিশ্লেষণ করে আমাদেরকে জানাবে। প্রথম ডোজ যেটি দ্বিতীয়টি সেটি দেওয়া ভালো। যদি সেটি আনঅ্যাভেলেবল হয়ে যায় তাহলে অন্য কোনো ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়ার এই ক্ষেত্রে ওনারা কতগুলো বিকল্প গবেষণা করছেন এবং বলছেন যে সেক্ষেত্রে এটা ঝুঁকি বনাম উপকার তুলনা করলে বৈজ্ঞানিক তথ্য ব্যাখ্যা করলে যেটুকু ব্যাখ্যা সেখানে যে উপকার সেটার পরিমাণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন নতুন টিকা চালুর আগেই এর ব্যবস্থাপনা নীতিমালা পরিবর্তন করে নিতে হবে। কোন একটি ভ্যাকসিন 3 সপ্তাহ পর যেটা আসছে সেটি 3 সপ্তাহ পর দিতে হবে, কোনটা 4 বা 8 সপ্তাহ পর, কোনটা 12 সপ্তাহ পর, এবং সেগুলোর পরিমাণও কোনটিতে থাকবে হয়তো 5টি ডোজ একটি ভায়ালে, কোনটি থাকবে 10টি ডোজ। এই বিষয়গুলো চিন্তা করে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলোতে যেন নির্দেশ করা যায় যাতে নাকি ভুল মাত্রা অথবা ভুল ব্যক্তিকে কখনো ভ্যাকসিনটা দেওয়া না হয়, এইটুকুই নিশ্চিত করতে হবে। বিভিন্ন টিকার সাথে বিভিন্ন ডোজের বিষয় থাকে এবং একসঙ্গে অনেকগুলো টিকা চললে কিভাবে হবে সে বিষয়গুলো আমাদের মেজর চেঞ্জ হবে না, কারণ সেখানে আমরা কোনো স্পেসিফিক একটা টিকার জন্য কোনো পরিকল্পনা করিনি। কিন্তু ডেফিনেটলি ইমপ্লিমেন্টেশন লেভেলে মাইক্রো প্ল্যানে কিছু চেঞ্জেস হবে। আগামীতে দেশে একাধিক টিকা চালু হলেও জনগণ নিজের ইচ্ছে মতো টিকা বেছে নিতে পারবেন না। সরকার এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন টিকা নির্দিষ্ট করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভয়াল সংক্রমণ ঠেকাতে সতর্কতা ও কড়া বিধিনিষেধ দেওয়ার পরও তা মানতে ব্যাপক অনীহা মানুষের। রাজধানীতে ঠুনকো অজুহাতে বাসা থেকে বের হচ্ছেন হাজারো মানুষ। অনেকের মুখে নেই মাস্ক। বিশেষজ্ঞরা বলছেন এমন হেলাফেলাই ভারতের মতো মহাদুর্যোগ এনে দিতে পারে বাংলাদেশেও। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। ফুটপাতের এ ছবি দেখে বোঝারই উপায় নেই দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে। সরকার লকডাউন দিয়েছে, ঘোষণা করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ঢাকা নিউ মার্কেট এলাকায় মানুষের এমন ভিড় এখন সকাল সন্ধ্যায়। ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে আসছেন হাজারো মানুষ। ঈদ কেনাকাটায় ব্যস্ত তারা। সচেতন থাকা উচিত, বাট এই গরমের ভিতরে ভাই আসলে রাখা যায় না পুরোপুরি। মাস্ক পকেটে ভাই। 1 তারিখের পরে দেখা গেছে মানুষ কেনাকাটার জন্য বের হবে, সেজন্য অগ্রিম আসছে। এই জন্য এমনকি কোলের শিশু নিয়েও অনেকেই ঘুরছেন ভিড়ে ঠাসা দোকানে। স্বাস্থ্যবিধিতে ভ্রুক্ষেপ নেই অনেকের। ভিড়ে ঠাসা এসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীরও নেই তদারকি। পকেটে আছে, গরমে ভিজে গেছে, এই জন্য পকেটে রেখে দিচ্ছি। কি করবো আর, এটা কি ভিজে রাখবো? আরেকটা নিয়ে নেবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের সুফলে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শনাক্ত কমছে। সতর্ক থাকলে কমতে পারে মৃত্যুহারও। স্বাস্থ্যবিধির প্রতি গুরুত্ব না দিই, এই যে সামনে ঈদ আসছে, তখন যদি আমরা জনসমাগম এবং স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমরা আবার একটি ঝুঁকির মধ্যে পড়বো। কারণ যে কোনো গ্যাদারিংই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের যে ভ্যারিয়েন্টটা আছে সেটি ছড়িয়ে পড়ার জন্য একটা উপযোগী কারণ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে অন্তত 50% যাত্রী নিয়ে গণপরিবহন চালু সহ 3 দফা দাবি জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবিতে আগামী রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন ফেডারেশনের নেতারা। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় 5 এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় লকডাউন। বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন। এতে 50 লাখের বেশি পরিবহন খাতের শ্রমিক কাজ হারিয়েছে বলে দাবি করছেন শ্রমিক ফেডারেশনের নেতারা। অন্যদিকে লকডাউন হলেও থেমে নেই মানুষের দূর দূরান্ত ছুটে যাওয়া। সর্বাত্মক লকডাউনের মধ্যেও সাধারণ মানুষ এক জেলা থেকে
অন্য জেলায় যাচ্ছেন বিকল্প মাধ্যম ব্যবহার করে। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। তাই অন্তত 50 ভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি জানান শ্রমিক নেতারা। বাস, মিনিবাস ইত্যাদি এবং স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার সুযোগ করে দিলে ছোট ছোট যানবাহন যাত্রী সাধারণের দূর দূরান্ত কষ্ট করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে চলাচল করতে হবে না। লকডাউন দেয় তাহলে 100% সমস্ত কিছু বন্ধ থাকুক। আমরা আমাদের শ্রমিকের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমরা মালিকের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। সবাই চলছে, সবাই সব জায়গায় মুভমেন্ট করছে, কেন আমাদের বাসটা বন্ধ রাখা হয়েছে? সংবাদ সম্মেলনে করোনাকালে পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তার দাবি জানানো হয়। সারা দেশে বাস, ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য 10 টাকায় OMS এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে। গণপরিবহন চালু করা হলে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানান শ্রমিক নেতারা। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা চাই যে পরিবহনটাকে সচল রাখার জন্য এবং শ্রমিকদেরকে বাঁচানোর জন্য। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীকে পুঁজি করে সরকার ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে মানুষের করোনার টিকা পাওয়া অনিশ্চিত করে ফেলেছে সরকার। জানাচ্ছেন মইনুল হাসান। বর্তমান সরকারের শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের পরিবারকে ঈদকে সামনে রেখে সহায়তা দিচ্ছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এর উদ্বোধন করতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা ধরে রাখতে সরকার হত্যা, গুমসহ নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিয়েছে। 2019 ডিসেম্বর পর্যন্ত 601 জন গুম হয়েছে, 2817 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুলি করে হত্যা করা, এটাও আপনার হয়েছে অনেকগুলো। এর জবাব এই সরকারকেই দিতে হবে, আওয়ামী লীগকে দিতে হবে। করোনা মোকাবিলায় আবারও সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তিনি বলেন, মহামারীকে পুঁজি করে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ লুটপাট চলছে। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে? শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে, এখন কি দেখা যাচ্ছে? ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন, রাশিয়া বিকল্প উৎসগুলো দেখা হোক, তারা সেটা করে নাই। যার ফলে আজকে কি হচ্ছে, এখন এতদিন পরে আবার চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে একটা বিশেষ প্রাণী। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব 10টি পরিবারের হাতে সহায়তা তুলে দেন। ঈদের আগেই সারা দেশে দলের 877 পরিবারকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। সয়াবিন তেলের দাম লিটারে আবারও বেড়েছে 5 টাকা। বেড়েছে চিনি ও দেশি পেঁয়াজের দাম। লকডাউন এবং রোজায় সরবরাহ সংকট দেখিয়ে সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। এদিকে করোনা মহামারীর মধ্যেও বাজারে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। প্রতি বছর রোজা এলেই দেশে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এ সময় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, বাড়তি দামে তা কিনতে এক প্রকার বাধ্যই হন ক্রেতারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। শসা কেজি 50 টাকা, উস্তো আছে কেজি 60 টাকা, পটল 50 টাকা, বেগুন 60 টাকা। আমাদের দেশে তো রমজান মাসের আসার আগেই হচ্ছে দাম বেড়ে যায়। আপনি কি করবেন? কিন্তু আপনি বাউন। এবার দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে ভোজ্য তেল, পেঁয়াজ ও চিনি। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। সয়াবিন তেলের দাম বেড়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে 144 টাকা। চিনি প্রতি কেজিতে 2 টাকা বাড়ছে গত সপ্তাহের তুলনায়, আর পেঁয়াজ বাড়ছে প্রতি কেজিতে 4 টাকা, আর তেল প্রতি লিটারে 5 টাকা করবে। চালের দাম বাড়তে বাড়তে কিছুটা থেমেছে। দোকানিরা বলছেন, নতুন চাল বাজারে এলে দাম কমবে। মিনিগেট মনে আসতে আরো 10-12 দিন সময় লাগবে। সময় লাগলে 10-12 দিন পরে মিনিগেট 5 টাকা 6 টাকা কেজিতে কমবে। 28 আসতেছে বাজারে 46-45 টাকা কেজি বেচা হইব আর কি, যেই সুর আমরা পাইতেছি। করোনা মহামারীর মধ্যেও বাজারে স্বাস্থ্যবিধি মানতে অনীহা বেশিরভাগ ক্রেতা বিক্রেতার। শুধু টেলিভিশনের ক্যামেরা দেখলেই পাল্টে যায় দৃশ্যপট। মাছ ব্যবহার করলে মাছ ব্যবহার করে কি করব? মাছ ব্যবহার করি, মাছ কোনো সমস্যা না। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে শুক্রবার কারওয়ান বাজার পরিদর্শন করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে অতিরিক্ত পণ্য না কেনার আহ্বানও জানান তিনি। পর্যাপ্ত পণ্যের মজুত আছে বলে আমাদের কাছে হিসাব আছে, সুতরাং আতঙ্কিত হওয়ার তাদের কোনো কারণ নেই। রাজধানীর বিভিন্ন বাজার তদারকিতে অধিদপ্তরের অর্ধশতাধিক টিম কাজ করছে বলেও জানান মহাপরিচালক।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভারত অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা যেমন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি দেশের করোনা চিকিৎসাও পড়েছে সংকটে। এ অবস্থায় করোনায় আক্রান্তদের জীবন বাঁচাতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে আবুল খায়ের গ্রুপ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। হাসপাতালগুলোতে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, দেশে উৎপাদন হয় তার চেয়ে কম। এই বাড়তি চাহিদা পূরণে বড় একটি অংশের অক্সিজেন আমদানি করা হতো ভারত থেকে। কিন্তু করোনা মহামারীর বিপর্যয় দেখা দেয়ায় বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। ফলে দেশে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। এমন অবস্থায় করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে থাকলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থায় করোনায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ঘোষণা দিয়েছে আবুল খায়ের গ্রুপ। অক্সিজেনের ঘাটতি পূরণে হাসপাতালগুলোতে সিলিন্ডারের পাশাপাশি প্রয়োজনে লিকুইড অক্সিজেন সরবরাহ করবে তারা। 2020 সালের 12 মে থেকে আমরা বিনামূল্যে সকল সরকারি এবং বেসরকারি করোনা হাসপাতালগুলিতে আমরা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিয়ে গেছি। এখন যখন আবার করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশকে আক্রমণ করে, সেই মুহূর্তে আবুল খায়ের গ্রুপ আবারও এগিয়ে আসছে তরল অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে এই জাতির এই ক্রান্তিকাল ওভারকাম করবে ইনশাল্লাহ। স্বাভাবিক সময়ে দেশের স্বাস্থ্য খাতে অক্সিজেনের চাহিদা রয়েছে 100 টনের কাছাকাছি, কিন্তু করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এই চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 150 থেকে 200 টনে। আর এই অতিরিক্ত চাহিদা পূরণে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে এই প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় 700 সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 260 টন। আমরা আশা করি দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের এই প্রোডাক্ট সারা বাংলাদেশে ইজিলি স্যাটিসফাই করতে পারবে। এতদিন 250 টন অক্সিজেন গ্যাস ও 10 টন তরল অক্সিজেন উৎপাদন করলেও বর্তমানে গ্যাস অক্সিজেনের উৎপাদন 10 টন কমিয়ে দৈনিক 20 টন তরল অক্সিজেন উৎপাদন শুরু করেছে আবুল খায়ের গ্রুপ। করোনা মহামারীর প্রকোপে দেশে যখন অক্সিজেন সংকট চরমে, তখন দায়বদ্ধতার জায়গা থেকে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আবুল খায়ের গ্রুপ। এভাবেই অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলো মানবতার দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসবে, এমনটাই আশা সাধারণ মানুষের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা মহামারী আর লকডাউনের মধ্যে ভিড় বেড়েছে রাজধানীর ইফতার বাজারে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে নানা আইটেমের ইফতারি কেনায় ব্যস্ত সবাই। বাহারি ইফতারির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। রোজার প্রথম দিকের তুলনায় বিক্রি বেড়েছে বলেও জানান তারা। শারমিন রিহার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার এলাকা। বোঝার উপায় নেই, প্রাণঘাতী করোনা মহামারীতে চলাচলে বিধিনিষেধ রয়েছে। রাস্তার পাশ ঘেঁষে ইফতারির দোকানগুলো ঘিরেই তৈরি হয়েছে মানুষের জটলা। ক্রেতাদের দাবি, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করছেন তারা। তবে লোক সমাগম বেশি হওয়ায় অনেক ক্ষেত্রেই তা মানা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় অনেক লোকের ভিড়ে অনেকের জড়ো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করা থাকে না। করোনা ভাইরাসের তো ভয় অবশ্যই আছে, আমাদেরও আছে, বাচ্চাদের সবার জন্য আছে। এই যে আপনি ডিউটি করতেছেন, আপনারও আছে। ভয়ের মধ্যেই তো জয় করতে হবে। করোনার আতঙ্কের মধ্যেই বিক্রি বাড়ছে জানিয়ে দোকানদাররা বলেন, তারাও সাধ্যমতো চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করার। আমাদের দিক থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। আমরা আমাদের যারা স্টাফ আছে একটু পর হ্যান্ড স্যানিটাইজ করতেছি, প্লাস আমাদের সবারই মাস্ক লাগানো আছে, টুপি লাগানো আছে। ভয় কিসে, মনে আল্লাহ পাকের মৃত্যু যখন হবে তখন তো এমনি মারা যাবো। হ্যান্ড গ্লাস আছে, এটা পিছলা যাইলে আমি একটু খুলে লইছি, এই মাত্র খুললাম। তবে ক্রেতা বিক্রেতারা সচেতন না হলে ইফতারির বাজারগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। ই-ভ্যালি ঈদ বাজার। ঈদ যতই ঘনিয়ে আসছে, জমজমাট হয়ে উঠছে বিপণী বিতানগুলোর বেচাকেনা। অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতার সমাগমে জমজমাট হয়ে ওঠে মার্কেটগুলো। পরিবার পরিজনের আবদার মেটাতে ঝুঁকি নিয়ে কেনাকাটা করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। আর ক্রেতা সমাগমে খুশি বিক্রেতারাও, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ঈদকে সামনে রেখে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেয়া সর্বাত্মক লকডাউনের মধ্যেই গত রোববার খুলে দেওয়া হয় দোকানপাট ও বিপণী বিতানগুলো। তবে আশানুরূপ ক্রেতা সমাগম না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা শুক্রবার ব্যস্ত সময় পার করেন।
গত কয়েকদিনের তুলনায় কয়েক গুণ বেশি বিক্রি করতে পেরে খুশি ব্যবসায়ীরা। তবে করোনা মহামারীর কারণে স্বাভাবিকের তুলনায় বিক্রি একেবারেই কম জানিয়ে ব্যবসায়ীরা বললেন পুঁজি তুলতেই হিমশিম খেতে হবে তাদের। আজকে থেকে আমরা কাস্টমার খুব আসানোর বেচাকেনা পাচ্ছি। কিছু লকডাউনের মধ্যে আছে, মানুষ আসতে পারতেছে না, কিভাবে সম্ভব, পুঁজি উঠবে না, বেচাকেনা একেবারে কম। আপনার বেতন বোনাস দিতেও হিমশিম খাবে মালিকেরা। ছুটির দিনে করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই পরিবার পরিজন এমনকি শিশুদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। করোনা মহামারীর ধাক্কায় আয় কমেছে, তারপরেও প্রিয়জনের পছন্দের জিনিসটি কিনে দিতে পারলেই স্বস্তি। সংকটকাল চলতেছে, আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, তারপর আপনার সামনে যেহেতু আমাদের একটা ধর্মীয় উৎসব পালন করতে হবে, সেটার জন্য আসা। অনেকদিন বন্ধ ছিল, আমরা তো সাধারণ দরকারি জিনিসগুলো তো আমরা পাচ্ছি না, তো কিছুটা হলেও তো লাগবে। ঝুঁকি তো একটু থাকবে, তারপরে তো বাচ্চাগুলোর লাগে একটু শপিং করতেই হয়। গেছে বছর বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি, তো এর জন্যই আসা হয়েছে। তবে ছুটির দিনে জনসমাগমে মার্কেটগুলোতে অনেকটাই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। ক্রেতা সমাগমে যেমন উপেক্ষিত ছিল সামাজিক দূরত্ব, তেমনি মাস্ক পরতে ছিল মানুষের অনীহা আর নানা অজুহাত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এক জমিতে শশা, তরমুজ এবং বাঙ্গি চাষ করে সফলতা পেয়েছেন টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের শাকিল আহমেদ। পরীক্ষামূলকভাবে চাষ করে 3টি ফলেরই ভালো ফলন পেয়েছেন এই উদ্যমী তরুণ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জানান, ফল চাষের সময় পোকা দমনে কোনো ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করে তিনি ফাঁদ ব্যবহার করেছেন। উর্বরতার জন্য ব্যবহার করছেন প্রাকৃতিক সার। শাকিলের কৃষি প্রকল্প দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য লোক আসছেন। পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে তাকে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। বাংলাদেশে আস্তে আস্তে জমির পরিমাণ অনেক কমতে শুরু করতেছে, আবাদি জমি বিশেষ করে, কারণ হচ্ছে বসতির জমির পরিমাণ বাড়তেছে। সেই চিন্তা ভাবনা থেকে আমি আধুনিক পদ্ধতিতে কিভাবে অল্প জায়গাতে সবচেয়ে বেশি প্রোডাকশন করা যায় সেই হিসেবে আমি আবাদ করি। আশেপাশে কৃষকরা আসতেছে, তাতে ট্রেনিং নিচ্ছে, নিয়ে তারা আগামীতে এই ফসল আবাদ করবে বলে অনেক আগ্রহী হচ্ছে। এলাকার অন্য যারা তরুণ আছে তারা শাকিলের দেখা দেখি তারাও এই কৃষিতে উদ্বুদ্ধ হবে এবং আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে আমরা বিভিন্ন সময় পরামর্শ সহযোগিতা প্রদান করে যাচ্ছি। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এনডিটিভির বুথ ফেরত জনমত জরিপে তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে বিধানসভার 294টি আসনের মধ্যে 156টিতে জয় পেতে পারে তৃণমূল। পাশাপাশি 121টি আসন পেয়ে শক্ত অবস্থানে থাকতে পারে বিজেপি। সব মিলিয়ে তৃণমূলের জয়ের পূর্বাভাস দিয়েছে 6টি জনমত জরিপ। তাদের তথ্য সঠিক হলে টানা তৃতীয় মেয়াদে মমতা ব্যানার্জি হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে গত মার্চ মাস থেকে 29 এপ্রিল পর্যন্ত 8 ধাপে অনুষ্ঠিত হয় ভোট। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী 2 মে। ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে কমপক্ষে 44 জন নিহত হয়েছে। আহত হয় প্রায় 150 মানুষ। তাদের মধ্যে 38 জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির উত্তরাঞ্চলীয় মেরন পর্বতের কাছে কট্টর ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়ির মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। লাগবাওমের নামক ওই ধর্মীয় উৎসব উদযাপনে জড়ো হয়েছিলেন লক্ষাধিক ইহুদি। সাফেদ শহরের ওই পার্বত্য এলাকাকে ইসরায়েলের অন্যতম পবিত্র স্থান বলে বিবেচনা করা হয়। খাবার বিতরণের মাধ্যমে করোনা মহামারীতে অসহায় মানুষকে সহযোগিতা দিচ্ছে তাসাউফ ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে পাশেই আছি কর্মসূচির আওতায় প্রায় 500 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। তাসাউফ ফাউন্ডেশনের সদস্যরা এতে অর্থায়ন করেন। বিকেলে রাজধানীর খিলক্ষেত, বনানী কবরস্থান, মহাখালী ও জাহাঙ্গীর গেট এলাকায় বিতরণ করা হয় এসব খাবার।
নেত্রকোনার দুর্গাপুরের লক্ষ্মীপুর বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যানরোলযুক্ত বিড়ি বিক্রি, মজুত ও সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় বিপুল সংখ্যক দয়াল বিড়ি, হাসান বিড়ি ও মায়া বিড়ির প্যাকেট জব্দ করা হয়। রাজশাহীতে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হলো খাদ্য সহায়তা সামগ্রী। নগরীর ভাটাপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে শতাধিক প্রতিবন্ধীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করে রাজাপাড়া থানা। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। পাল্লিকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৯ রান করেছে শ্রীলঙ্কা। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দিনের শুরুতেই লড়াইয়ে ফেরে টাইগাররা, কিন্তু সপ্তম উইকেটে দুই অপরাজিত ব্যাটসম্যান নিরোশান ডিকোয়েলার ৬৪ এবং রামেজ মেন্ডিসের ২২ রানের স্কোর ৫০০-তে নেওয়ার পথেই আছে লঙ্কানরা। দেখুন মমিনুর রিপনের রিপোর্ট। শ্রীলঙ্কা piling on the runs. পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট বলের লড়াইটা ভালোই জমেছিল, কিন্তু শেষটা ভালো হয়নি। আলোক স্বল্পতা আর বৃষ্টির কারণে প্রায় ২৫ ওভার আগেই থেমে যায় খেলা। প্রথম দিনে ১ উইকেটে ২৯১ আর দ্বিতীয় দিনে ১৭৮ রান তুলতেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। নিষ্প্রাণ উইকেটে যেন ফুল ফোটালেন তাসকিন আহমেদ। ১৪০ রান করা লাহিরু থ্রিমানেকে আউট করে প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেন তিনি। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও প্রথম নিশানকাকেও বিদায় করেন তাসকিন। এছাড়া মিরাজ ও তাইজুল একটি করে উইকেট নিলে ৩৮২ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। ২ সেশনে ৫ উইকেট নিয়ে লড়াইয়ে ফেরে টাইগাররা। সপ্তম উইকেটে ডিকোয়েলা ও মেন্ডিসের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে আবারও প্রতিরোধ করে লঙ্কানরা। স্কোর তাদের ৫০০ ছুঁই। উইকেট থেকে বোলাররা সুবিধা পাওয়ায় দিনটা খারাপ যায়নি বাংলাদেশের, কিন্তু এটাই আবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে টাইগারদের জন্য। মমিনুর রিপন, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর। গ্রেনাডার কাছে ২-১ গোলে হেরে স্প্যানিশ লা লিগা শিরোপা লড়াইয়ে হোঁচট খেল বার্সেলোনা। নিজ মাঠ নো ক্যাম্পে ২৩ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির গোলে এগিয়ে যায় কাটালানরা। এরপর সার্জি রবার্তো, অ্যান্তোনিও গ্রিজম্যানরা ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে গোল মিসের ধারা ধরে রাখেন মেসি, ডি ইয়ংরা। এই হতাশার মাঝে লাল কার্ড দেখতে হয় বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানকে। খেলার ধারার বিপরীতে ডারউইন ম্যাচিস আর জর্জ মোলিনা পাল্টা আক্রমণ থেকে গ্রেনাডাকে ২ গোল পাইয়ে দেন। এই হারে শীর্ষে ওঠার সুযোগ হারালো বার্সেলোনা। ৭৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অ্যাথলেটিকো মাদ্রিদ, ৭১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে কাটালানরা। উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লিগে রোমাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজ মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৯ মিনিটে ম্যান ইউয়ের গোল উৎসবে শুরু করেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর এডিনসন কাভানি প্রথমার্ধেই ব্যবধান ২-১ করেন। দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের হয়ে আরও একটি গোল করে দেন ফার্নান্দেজ এবং কাভানি। শেষ দিকে পল পগবা আর মেসন গ্রিনউডও স্কোরশিটের নাম লিখে ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগের ফাইনাল প্রায় নিশ্চিত করেন। রোমার হয়ে গোল করেন লরেঞ্জিও পেলেগ্রিনি আর এডিন জেকো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কথিত স্ত্রী ঝর্ণার মামলা। দেশে করোনায় প্রাণহানি ও শনাক্তের নিম্নমুখী প্রবণতা অব্যাহত, আরও ৫৭ জনের মৃত্যু। অক্সফোর্ডের প্রথম ডোজ নিয়ে অন্য টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা বিশেষজ্ঞ কমিটির কাছে জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং লকডাউনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি শ্রমিক নেতাদের। রোববার সারা দেশে বিক্ষোভের ডাক।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।